শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কি রকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছিলেন সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন এখন যদি তিনি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এ প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য রাখিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবেন না। একবার সে না বলিয়াছে, আবার সেই কথা বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, নয় যাদব নিজে। আরও কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পেছনে কিরূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তাহা বিনষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উচ্ছ্বাস নেশার মতো আচ্ছন্ন করিয়া গিয়াছিল যাদবকে। ভাবিবার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোটবাবু তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ। অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছা মৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েতপাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়ি চিড়া বেচিয়া শ্রীনাথ আর লোচনময়রা বোধ হয় বড়লোক হইয়া গেল। শ্রীনাথ দু হাতে মুড়ি চিড়া বেচে, দু হাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে, সর্বক্ষণ হায় হায় করে। কয়েকদিনে পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরু ভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যিই কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এ যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানেই যায় শশী এ কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেই আফসোস করে নাই, সাগ্রহে রথের দিনটির অপেক্ষা করিতেছেন। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এ গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নিস্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসহায়তার উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে, যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তার কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভেতরে আসেন, তারপর আবার বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম ও দর্শন, যোগ ও সাধনার কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক মানে। কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত অধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলেন, কি যে হলো শশী? শশী চুপচাপ ভাবে।
একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কি করবেন? পুরী চলে যান না, রথের আসল উৎসব হয় সেখানে। এখানে তো কিছুই নেই। বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় হয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে, পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও যেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝিয়া বলা যায় না। ভ্রান্ত যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছেন। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান পণ্ডিত মশাই। গায়ের লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, সে সময়টা স্বস্তি পাচ্ছেন না, সেখানে কেউ আপনাকে নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী অবাক ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাত থেকে আপনাকে রেহাই পাবার আর তো কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন। পালিয়ে কেন, তীর্থে যাবেন, বলে শশী। যাদব কি ভাবেন কে জানে, দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী, ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনোদিন আমাকে তুমি বিশ্বাস করনি, চিরকাল ভেবে এসেছ আমার সব ভরম। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি, দুপাতা ইংরাজি পড়ে সব জানতা হয়ে উঠেছ। এসব তুমি কি বুঝবে? কি তুমি জানো যোগ সাধনের? তুমি তো ম্লেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করি বলে কখনো কিছু বলিনি তোমাকে, উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি তাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্য কি কিছু করি তোমার জন্যে? যাও বাপু, তুমি সামনে থেকে আমার। তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানি তো শশীকে যাদব এমন করিয়া বকিতে পারে। এ জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহপাত্র। মুখ দেখিলে পাপ হয়? ম্লেচ্ছাচারী নাস্তিক? মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাঁচিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার। যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যই রথের দিন দেহত্যাগ করবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে। যোগের শক্তিতে বহুদিন হইতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে ম্লেচ্ছাচারী নাস্তিক। এখনো তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরতে পারে, মরিবার আগে জানিতে পারে কবে মরণ হবে। বিশ্বাস হয় না, তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে, বাধা যুক্তির অতিরিক্ত কিছু হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন, দলে দলে লোক আসিয়া যে যাদবের পায়ে লুটাইয়া পড়িতেছে, এদের সকলেরই বিশ্বাস কি মিথ্যা?
সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে? এতগুলি লোক কি অকারণে এমনই পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থে আসিয়াছে, বাসা বাঁধিয়া আছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল পড়িতে দেখিয়াছে। কায়েতপাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনের হিংসা, দেশ, স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তারা পিছনে ফেলিয়া আসিয়াছে, ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা, লাভের হিসাব। হয়তো সাময়িক, ফিরিয়া গিয়া সংকীর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দিবে। তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপকৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুযোগ হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ওমা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে অত কৈফিয়ত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিয়ত কেউ চায়নি আপনার কাছে। মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি। সংসারে জানেন ছোটবাবু, যেচে মায়া করতে গেলে পদে পদে অপমান হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফিয়ত চাইব? শশী নরম হইয়া বলে, গায়ে এত বড় ব্যাপার ঘটেছে, দেখা হলে ও বিষয়ে তুমি কিছুই বলো না। শুধু আমার আর তোমার নিজের কথা বলবার কি আর কথা নেই জগতে? নেই, কত আজে বাজে কথা আছে, সীমা নেই তার, বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও গো। বাপের বাড়ি যাবে তা তো শুনেছি ঢের দিন থেকে, যাওয়া তো হয় না। কুসুম সব প্রতিভাবে বলে, যেতে যে পারি না। তারপর বলে, যেসব মজার কাণ্ড গায়ে, 70 বছরের একটা বুড়ো মরবে তাই নিয়ে 10টা গাঁয়ের লোক হইচই করছে, বেঁচে থাকলে আরো কত দেখব। কুসুমের এ ধরনের কথাবার্তা শশীর যে খুব ভালো লাগিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়ায় সৃষ্টি হইয়াছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন একটু হালকা করিয়া দিল। তাই বটে, এত সে বিচলিত হইয়াছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরিবেন যাদব, তার কি আসিয়া যায়? দুদিন পরে এ গায়ে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময়ও কি থাকবে তাহার? বিকালে সেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল। পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় থাকিল না। পাগল দিদি বলিলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দল বেঁধে গায়ের লোক সঙ্গে যাবে, এত লোক দিন রাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথা? একটু যেন গা ঝাড়া দিয়া উঠিয়াছেন পাগল দিদি। কোনো দিকে আশার আলো দেখিতে পাইছেন কিনা কে জানে। মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত, ভয় ও উদ্বেগের ছাপটা মুছিয়া গিয়াছে। চলিতে চলিতে বলিলেন, পালিয়ে গিয়েই বা কি হবে বল? কবছর আর বাঁচব? বিদেশে নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোস থাকবে। অমন করে দুটো একটা বছর বেশি বেঁচে থেকে সুখটা কি হবে তাই ভাবি। তার চেয়ে এভাবে যাওয়া ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ কি যেতে পারে দিদি? ও যে সিদ্ধি লাভ করেছে রে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধ হয় লুকাইয়া আসিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া ছাঁকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া
তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদির সহ্য হয় না, তাহাকে দেখিবার জন্য জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাহিরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তাহার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথা ভাবছিলাম শশী, কত ক্ষতি করে গিয়েছিলে সেদিন। তোমার সে ধারণা নাই, মায়ার বশে কুপরামর্শ দিয়ে গেলে, থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে। সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলেন যাদব। তিনি তো চলিলেন। পাগল দিদিকে শশী যেন দেখাশোনা করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্যবিজ্ঞানীর জোরে আরোগ্য তিনিই করিয়াছেন। এবার হয়তো শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্যবিজ্ঞান। বামুনের ছেলে নও, মন্ত্রশিষ্য তোমাকে করতে পারি না, বিদ্যেটা শিখিয়ে দিতে পারতাম, শিখবে? যাদব হাসিলেন। আর তো শেখবার সময় নেই শশী। রথের দুদিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল। সেদিনও সকালের দিকে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে সংকীর্তন আরম্ভ হইয়াছিল। সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নূতন নূতন লোক আসিয়া দল ভারী করিয়াছে। কীর্তন আরও জাঁকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া পট্টবস্ত্র পরিধান করিয়াছেন। সকলে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই। তার গলাতেও উঠিয়াছে অনেকগুলি ফুলের মালা, তবে তেল সিঁদুর দেওয়া সধবারা বন্ধ করিয়াছে। আজ যার বৈধব্যযোগ তাকে ওসব আর দেওয়া যায় না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েতপাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাউদিয়া, সাঁতগা আর উখাড়া গ্রামের একদল ছেলে ভলান্টিয়ারির হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়ায় যাদবের বসিবার আসন, অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন। তাদের হুঁকা টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুমূর্ষু অবস্থা। শশী আগাগোড়া দুজনকেই লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হইয়া আসিতেছেন দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালিমায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। ৩-৪ হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া উঠিয়াছিল, তবু পলক সে ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে চাহিয়া দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোকে চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নূতন করিয়া একটা হইচই পড়িয়া গেল। ছেলে বুড়ো স্ত্রী পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলেন্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিতেছিল। এবার আর কাহাকেও সংযত করা গেল না।
যাদব আর পাগল দিদি বুঝি পিষিয়াই যান ভিড়ে। পাগল দিদির দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হইল। কায়েতপাড়ার সংকীর্ণ পথে কোনো বার রথ চলে নাই। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় ৩টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়া আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তাহার আরো ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল, সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানিক পরে। ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সধবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়ে দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশী স্পর্শ করিবার অধিকার নাই। তফাত হইতে সে ব্যাকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্য মিথ্যায় জড়ানো জগৎ। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এ ঘটনা মনে গাঁথা হইয়া রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় এ কথা মনে পড়িবে। জীবন রুক্ষ নীরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছুও পাওয়া যায় জগতে। বাঁচিয়া থাকার চেয়েও যা বড়। শোক দুঃখ জীবনের অসহ্য ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহতের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আফিমের ক্রিয়ার যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে। খালে জল বাড়িল। ডোবা পুকুর ভরিয়া উঠিল। চারিদিকে কাদা ভাঙা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়। খুব ধীরে ধীরে চলিতে হয়। এমনই বৃষ্টি বাদলের মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেই দিন তালপুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল, কোমরে চোট লাগিয়াছে, আর হাতটা গিয়াছে ভাঙিয়া। কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা। পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অনন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাঁদাকাটা করেন কুসি। 2 দিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমে। কুসুম বলিল, 2-4 দিনে ব্যথা কি কমবে বাবা? কোমরের ব্যথায় নড়তে পারি না। হাড়টার কিছু ভেঙেছে নাকি কে জানে। হাতটা সত্যই মচকাইয়া গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করবার সময় এক ফাঁকে জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়া বলিল, কই, বেশি ফোলেনি তো। কুসুম রাগিয়া বলিল, আবার কি ফুলবে ছোটবাবু? ফুলে কি ঢাক হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘে চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রোগী দেখিতে যাইবার কথা ছিল। মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম।
হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো যে এই বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে? এলেই বা কি করে? কোমর না তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। কেন তা এলে? বিকেলে আমিই তো যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত। একদিন ছেলে খেলায় আর কুলাইবে না। তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেওয়া যায় না। ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক তার মনে, কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জা বোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কথা বলিল না। শশী যেন তাতে আরো বিবর্ণ হইয়া গেল। জানলা দিয়া ঘরে ঝাঁট আসিতেছিল। উঠিয়া জানলাটা বন্ধ করিয়া এতক্ষণে সে হঠাৎ অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বসিল। বসো না বউ, বসো এখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরো মৃদুস্বরে বলিল, অনেক দিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারিনি। বলা কিন্তু দরকার নয়। আমরা ছেলে মানুষ নই। ইচ্ছে হলেই একটা কাজ কি আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। এক তো দেখো পরাণ আমার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল ও শুধু অপকারই করেছি। তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না। কিন্তু আমি গাঁয়েই থাকবো না বউ। আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরব না। এরকম অবস্থায় একটু মনে জোর করে। কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতে ব্যথা বলে ওষুধ নিতে এলাম, এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপর শুষ্ক স্বরে বলিল, কি বললে? ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথা সইতে পারি না ছোটবাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ। মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করোগে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম? বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরে চোট পাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাইয়া আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল। সে কত আশা করিয়াছিল কুসুম ধীর শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও এতটুকু না বোঝার কিছু না থাকায় তাদের দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশী মনে হইল গ্রাম্য মন কুসুমের, কিছু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন পরাণের কাছে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে। কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকবে বাপের বাড়ি? বলছে তো পুজো পেরিয়ে আসবে। কদিন থাকে এখন। তোমার কষ্ট হবে পরাণ, শশী বলিল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে। ভেবে চিনতে আমিই একরকম পাঠাচ্ছি ছোটবাবু। বাপের বাড়ি যেতে না পেলে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক ছিল না।
ভোর রাত্রে গোবর্ধন ও আরও দুজন মাঝিকে তুলিয়া শশী বাজিতপুর যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুর যাইতে বড় নৌকা সে ব্যবহার করে না। ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল, কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া, জলের কুঁজো, বাড়ির তৈরি খাবার ভরা টিফিন কেরিয়ার, এক ডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না। তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমের ডুলি আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুরে যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদের ও ছোট নৌকায় এদের গিয়ে কাজ নেই। বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলো, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তরঙ্গ, বোচকা ও অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসবে যাও বউ, সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে দেখে যেতে পারবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।